আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলার সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। দর্শক, পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলে বক্তব্য রাখছেন তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। না পারে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন আজকে সকলে মিলে আমরা এখানে একত্রিত হয়েছি এই কাউন্সিল অনুষ্ঠানকে সফল করার জন্য। আমরা যেভাবে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমরা প্রশাসনকে সহযোগিতা করব, একইভাবে আজকের এই কাউন্সিল অনুষ্ঠান যাতে শান্তি শৃঙ্খলার মাধ্যমে সুন্দরভাবে সম্পন্ন হতে পারে এবং কাউন্সিলররা যাতে তাদের মতামত সুন্দরভাবে, সঠিকভাবে, স্বচ্ছভাবে যাতে তারা দিতে পারেন তাদের মতামত, সে ব্যাপারেও আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে আমাদেরকে। প্রিয় সহকর্মী বৃন্দ, আমি আজকে এই কাউন্সিল উপলক্ষে যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, এই নির্বাচন কমিশনে আমাদের 3 সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়েছে। চেয়ারম্যান হচ্ছেন অ্যাডভোকেট আব্দুল হক ফারাজি, সদস্য আছেন সহকারী অধ্যক্ষ করিম মৃধা কলেজের মোহাম্মদ মশিউর রহমান, করিম মৃধা কলেজের আরেকজন শিক্ষক আছেন সদস্য হিসাবে মোহাম্মদ নাসির উদ্দিন। আমি আশা করব এই নির্বাচক মণ্ডলী যারা আছেন, পরিচালনা কমিটি যারা আছেন, তারা সুন্দরভাবে এই কাউন্সিল অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবেন। আমি একই সাথে ধন্যবাদ জানাতে চাই আজকে যে অনুষ্ঠানের সভাপতি অর্থাৎ এই আহ্বায়ক যে কমিটি, যারা সুন্দরভাবে একটি কাউন্সিল অনেক কষ্টের পরে এই কাউন্সিল অনুষ্ঠান সম্পন্ন যারা সুন্দরভাবে করতে সক্ষম হচ্ছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানে যে উদ্বোধক আব্দুল্লাহ আল মিন্টু সহ, আমি এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন সাহেব সহ যারা নেতৃবৃন্দ এই কাউন্সিল অনুষ্ঠানকে সহযোগিতা করছেন, যারা সুন্দরভাবে এটিকে সম্পন্ন করার জন্য সকল রকম উদ্যোগ গ্রহণ করেছেন, বিভাগীয় সাংগঠনিক সহ যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাই। এতক্ষণ পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলে ভারপ্রাপ্ত তারেক রহমানের বক্তব্যের অংশবিশেষ দেখছিলেন। আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 1 বুধবার এ রায় ঘোষণা করেন। এদিকে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় পলাতক 8 আসামিকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছেন দ্বিতীয় ট্রাইব্যুনাল। আরও জানাচ্ছেন জিএম মাহমুদ। এভাবেই দিল্লি থেকে ফোনে তার বিরুদ্ধে মামলাকারীদের হুমকি দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অডিওর ফরেনসিক প্রমাণ সহ সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অবমাননা মামলায় তাকে 6 মাসের জেল দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। সেই সঙ্গে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও 2 মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। যারা এই বিচার প্রক্রিয়ার সাথে জড়িত তাদেরকে হত্যা করা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া এবং নানানভাবে তাদেরকে থ্রেটেন করেছেন, যেটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন 1973-এর 11-4 ধারা অনুযায়ী এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ। এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 শেখ হাসিনা এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে দণ্ডিত করেছেন। রায় ঘোষণার সময় আদালতে অ্যামিকাস কিউরি AY মশিউজ্জামান এবং আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন উপস্থিত ছিলেন। তবে রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেন আসামি পক্ষের আইনজীবী। এই যে বক্তব্যগুলি যে ইথারের মধ্যে এসছে, এইগুলির মধ্যে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন রকমের কথা এসছে। এই যে ডিসক্রিমিনেশন আছে, এই ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি এবং এই যে রাষ্ট্রপক্ষের যে আনিত অভিযোগ, সেটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করে বক্তব্য প্রদান করেছি। এদিকে ছাত্র জনতার আন্দোলন চলাকালে আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো মামলায় 16 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এ মামলার পলাতক আসামি সাবেক MP সাইফুল ইসলাম সহ 8 জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ঘটনার অপরাধ আমলে গ্রহণ করেছেন। এই 16 জনের বিরুদ্ধে 8 জন বিভিন্ন মামলায় গ্রেফতার থাকায় তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে ট্রাইব্যুনালে হাজির করতে বলা হয়েছে এবং বাকি 8 জন সাবেক MP সাইফুল ইসলাম, সাবেক DIG নুরুল ইসলাম সহ
বাকি 8 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আগামী 13ই জুলাই 2025 তারিখ এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়, গত বছরের 5 আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত 5 জন ও আহত 1 জনের দেহ ভ্যানে তুলে আগুনে পুড়িয়ে দেয়া হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কোটা বাতিল ও 2018 সালের পরিপত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে 2 জুলাই দ্বিতীয় দিনের মতো অব্যাহত থাকে শিক্ষার্থীদের কর্মসূচি। স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। দাবি আদায় না হলে দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেয় শিক্ষার্থীরা। প্রকাশ্যে না হলেও কৌশলে কর্মসূচিতে অংশ নেয় জাতীয়তাবাদী ছাত্রদল। আরও জানাচ্ছেন এআর বাদল। 2 জুলাই দিনটি ছিল মঙ্গলবার। কোটা প্রথা বহাল রেখে হাইকোর্টের দেয়া আদেশ বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি নীলক্ষেত নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাব ঘুরে পুলিশের বাধা উপেক্ষা করে অবস্থান নেয় শাহবাগ মোড়ে। 18 সালে যে পরিপত্র জারি করা হয়েছিল সেই পরিপত্র যাতে আবার পুনর্বহাল করা হয়, সেটাই আমাদের সকলের দাবি। পরে টিএসসি এলাকায় গিয়ে সমাবেশে রূপ নেয় মিছিলটি। কোটা না মেধা, মেধা মেধা স্লোগানে মুখর হয়ে ওঠে আকাশ বাতাস। একই দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মতো বিক্ষোভ মিছিল করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। পরে মহাসড়কও অবরোধ করে তারা। সেদিনের অভিজ্ঞতা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটির মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা। ক্যাম্পাসের ব্যানার রেখে আমরা এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করি এবং সংযুক্ত হই। এর আগে বিচ্ছিন্নভাবে আসলে এই আন্দোলনের শাহবাগে এসেছি। কন্টিনিউয়াসলি কোনো ধরনের বিরতি ছাড়া আমি আসলে এই আন্দোলনে ছিলাম। আন্দোলনের পথ পরিক্রমায় আসলে আন্দোলনটা আমাদের এক দফার দিকে মোড় নেয়। শিক্ষার্থীদের কর্মসূচি সফল করতে আড়াল থেকে কাজ করে জাতীয়তাবাদী ছাত্রদল। তা না হলে সরকার ভিন্ন উদ্দেশ্য খুঁজে সব ভেস্তে দিত বলে জানান ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমানুল্লাহ আমান। বিভিন্ন ক্যাম্পাসের যারা জুনিয়র কর্মীরা তাদেরকে আমরা কৌশলের অংশ হিসেবে সেখানে আমরা পাঠিয়েছি। আমরা যদি সে আন্দোলনটিতে যারা আমরা পরিচিত মুখ তারা যদি সামনে থাকতাম বা চেষ্টা করতাম যে কোনো কিছু জানান দেওয়া, তাহলে সেই আন্দোলনটি আসলে ক্ষতিগ্রস্ত হতো। যার কারণে আমরা কৌশলের অংশ হিসেবে আমাদের নেতাকর্মীদেরকে ওই রকমভাবে সেই প্রথম দিকে পাঠিয়েছিলাম। এআর বাদল, RTV, ঢাকা। 2024 সালে গণ অভ্যুত্থানে বুলেটের আঘাতে প্রাণ হারান গাজীপুরের কালিয়াকৈরের আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রীয়ভাবে শহীদি মর্যাদা ও আর্থিক সহায়তা পেলেও তার মৃত্যু কোনোভাবেই মানতে পারছে না পরিবার। ভবিষ্যৎ প্রজন্মের সামনে শহীদ মামুনের বীরত্বগাথা তুলে ধরতে আল মামুন চত্বর প্রতিষ্ঠার দাবি স্বজনদের। কালিয়াকৈর থেকে কামাল হোসেন বিপ্লবের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2024 সালের 4 আগস্ট শেখ হাসিনার স্বৈরশাসনকে টিকিয়ে রাখতে সারা দেশে যখন চলছিল নির্বিচারে হত্যাযজ্ঞ, ঠিক সেই সময় গাজীপুরের শফিপুর এলাকায় মিছিলে যোগ দেন আব্দুল্লাহ আল মামুন। এ সময় ছাত্র জনতা আনসার একাডেমির ভেতরে প্রবেশের চেষ্টা করলে গুলিবর্ষণ করা হয় তাদের ওপর। পরদিন 5 আগস্ট শহীদ তাজউদ্দিন মেডিকেলের সিঁড়ি থেকে উদ্ধার করা হয় তার নিথর মরদেহ। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। আদরের ভাইয়ের করুণ মৃত্যু এখনো মানতে পারছে না দুই বোন। আমার ফ্যামিলির অবস্থা আসলে খুবই খারাপ। এখানে যে লিখছে শহীদ আব্দুল্লাহ চত্বর নামটা সবাই যে দিল, এই নামটা পার্মানেন্ট করা বা সরকারের তরফ থেকে আমাদের ফ্যামিলির সাথে কথা বলা বা সহানুভূতি দেওয়া কিছু ওরকম কিছুই আমরা এখনো পাই নাই। গত মাসে ভাইয়ার বার্থডে ছিল, প্রতিবার ভাইয়ারে বিভিন্ন ধরনের সারপ্রাইজ দেওয়া, বিভিন্ন ভাবে ভাইয়ারে হ্যাপি করা, প্রত্যেকটা ক্ষেত্রে মিস করা হয়। কখনো ভাবি নাই যে ভাইয়া যা আছে ওইটা বর্তমানটা এখন স্মৃতি হয়ে যাবে। শহীদদের আত্মত্যাগ যাতে আগামীর প্রজন্ম হৃদয়ে ধারণ করতে পারে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবি জানান এলাকাবাসী। সরকার থেকে ভালো কিছু একটা দিক, যাতে সবাই সরকারকে সারা জীবন মনে রাখুক এবং পরিবারটাও যেন একটু সচ্ছল হয়। এই এলাকাতে যদি কোনো স্মৃতিস্তম্ভ হয় সেটা যেন শহীদ আব্দুল্লাহর নামেই হয়। যারা হত্যা করছে তাদের কঠিন শাস্তি এবং বিচার হওয়া উচিত।
পরিবারের দাবি অনুযায়ী শহীদদের নিজ এলাকায় স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। তাদের কবর দুটিকে আপনার পাকা করার আমরা পদক্ষেপ নিয়েছি। চত্বর করার বিষয়ে আসলে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলার প্রয়োজন আছে। এটা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার আছে। 3 ভাই বোনের মধ্যে আব্দুল্লাহ আল মামুন ছিলেন দ্বিতীয়। স্বজন ও এলাকাবাসীর চাওয়া জীবদ্দশায় দেখে যেতে চান হত্যাকারীদের বিচার। আব্দুল হামিদ, RTV। বহুল প্রত্যাশিত আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা বিএনপির। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত দিনে গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়েছে তখনই বিএনপি সোচ্চার হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বলেন, গণতন্ত্রে মতপার্থক্য থাকবেই, তাই সহনশীলতার সাথে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। তিনি বলেন, বড় দল হওয়ায় জাতির কাছে বিএনপির দায়বদ্ধতাও বেশি, আর তাই গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠায় সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে বিএনপিকে। বিকেলে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক কাউন্সিলে এসব কথা বলেন তারেক রহমান। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালীতে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়। আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মাধ্যমে মানুষ আমাদের উপরে বিরক্ত হবে। খুন, গুম, হুলিয়া, কেস, কাচারি এগুলাকে মোকাবেলা করেই তো আপনারা বেঁচে ছিলেন। তাহলে সহকর্মীবৃন্দ, এই মুহূর্তে খুন, গুম, মিথ্যে মামলা এগুলোর সমস্যা কি আছে? সমস্যা যদি না থাকে তাহলে কেন আমাদের কোনো সহকর্মী এমন কোনো কাজ করবে যেই কাজের মাধ্যমে দল ক্ষতিগ্রস্ত হবে? স্বৈরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের বিকল্প নেই। কেউ কেউ হাসিনার ষড়যন্ত্রে পা দিয়ে দেশে নির্বাচন বানচাল করতে চায়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে নারায়ণগঞ্জে গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে এক আলোচনা সভায় তিনি কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন ন্যাশনাল লেবার পার্টি চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু সহ আরও অনেকে। গণতন্ত্রে উত্তরণের জন্য নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। এখন কেউ কেউ বলছে এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতা আনার জন্য আমরা এই গণঅভ্যুত্থান করিনি। স্বৈরতন্ত্রের পতন হলে তো গণতন্ত্র আসবে, আর গণতন্ত্রে উত্তরণ করতে হলে যে কেউ নির্বাচন করে যে কোনো দল ক্ষমতা আসতে পারে। চট্টগ্রামের পটিয়া থানার ওসির পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সকালে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে পটিয়া ব্লকেট কর্মসূচি দিয়ে থানা ঘেরাও করে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এরপর পটিয়া থানার সামনে থেকে বিক্ষোভ করে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পটিয়া বাইপাস এলাকায় দীর্ঘ 2 ঘণ্টা রাস্তা ব্লক করে ছাত্র জনতা। ওসি জায়েদ নূর সহ সংশ্লিষ্টদের অপসারণের দাবিতে এই কর্মসূচি চলমান থাকবে। চট্টগ্রামের সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কর্মসূচির সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন? জি সাদিয়া, আসলে যেমনটি বলেছেন এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি খুবই থমথমে। পটিয়ার বাইপাস সড়কের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এবং একই সাথে বিএনপি, জামাত এবং অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে তারা প্রত্যেকে কিন্তু অবস্থান নিয়েছেন। সকাল 11টা থেকে কিন্তু এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা 3 দফা দাবিতে ওসির প্রত্যাহার এবং ওসির শাস্তি এবং একই সাথে যারা আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সুচিকিৎসা সহ। কিন্তু এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সাথে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের কিন্তু আসলে একটি আলাপ আলোচনা হচ্ছে এবং একই সাথে ঢাকা থেকে আইজিবির পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। 4 দিনের সময় চেয়েছিল পুলিশের পক্ষ থেকে, সেটি কিন্তু তারা কিন্তু মানেনি। তারা বলেছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মানা হবে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন। এরপরও সেনাবাহিনী কিন্তু এখানে তাদের সাথে কথাবার্তা বলার জন্য সেনাবাহিনী কিন্তু দীর্ঘ 1 ঘন্টা যাবত তাদের সাথে কিন্তু বৈঠক করছেন তাদেরকে বোঝানোর জন্য। এখনো পর্যন্ত আসলে সেরকম কোনো শুরু হয়নি। ছাত্ররা কিন্তু
সেই দাবি থেকে তারা কিন্তু সরে আসছে না। এবং একই সাথে এখানে কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সরকারি লোকজন এসেছে, তারাও কিন্তু বৈঠক করেছিল। বৈঠকে কিন্তু কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি। এর পরপরই কিন্তু আসলে সবচেয়ে বড় দুর্ভোগে পড়েছেন বিশেষ করে যারা শিক্ষার্থী ছিল, পরীক্ষা দিতে যাচ্ছিল এবং পরীক্ষা দিয়ে আসছিল, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। এবং ঢাকা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের প্রায় 10 থেকে 15 কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এখনো পর্যন্ত সেই যানজট আছে, যেহেতু সকাল 11টা থেকে এখন প্রায় 6 ঘন্টা হয়ে গেছে। এখনো পর্যন্ত যে অবস্থা আছে সেই অবস্থা কিন্তু রয়েছে। তবে আমরা কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো ধরনের ব্রিফিং পাইনি। উক্ত ওসিকে সরাবেন কিনা সেটাও কিন্তু বলা হয়নি। এবং একই সাথে উক্ত ওসি যেই ছাত্রদের উপরে আসলে আঘাত করতেন সেটার বিষয়ে কি সিদ্ধান্ত হয় সেটা কিন্তু এখনো পর্যন্ত কেউ বলেনি। তবে যারা সাধারণ ছাত্র আছে তারা কিন্তু জানালো যদি তাদের দাবি মানা না হয় তাহলে কিন্তু তারা আগামীকাল আবারও আন্দোলনে যাবেন বলে তারা জানিয়েছে। তবে এখানে যারা সাধারণ ছাত্রছাত্রী আছে তারা বললেন এই ওসি এর আগেও কিন্তু বেশ কিছু অনিয়ম করেছে বলে তারা অভিযোগ করেছেন। সাদিয়া, এই ছিল আমার কাছে অবরোধ নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাইফুল আপনাকে। চলে যাচ্ছি পরের সংবাদে। জুলাই আন্দোলন নিয়ে কটূক্তি করায় কুষ্টিয়ায় ফারজুল ইসলাম নামে এক পুলিশ সদস্যদের ছুটি বাতিল করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এদিকে এ ঘটনায় পুলিশ কনস্টেবল ফারজুলকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। ন্যায্যতার ভিত্তিতে তিস্তার পানি চুক্তি সম্পন্ন না হলে এদেশের মানুষ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। গত 50 বছর এদেশের মানুষকে ভারতের কাছে জিম্মি করে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামে তিনি একথা বলেন। সীমান্তে আর কোনো হত্যা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ। এ সময় জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। পরে কুড়িগ্রাম থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে গেছে এনসিপির জুলাই পদযাত্রা। বিকেলে সেখানে বক্তব্য রাখবেন নেতারা। জাতীয় বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে 30 জুলাই ঢাকায় ফেরার মধ্য দিয়ে 64 জেলায় পদযাত্রা কর্মসূচি শেষ হবে। গত 50 বছর আমরা মেনে নিয়েছি, আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেব না। তিস্তা মহাপরিকল্পনারে নিয়ে কোনো ধরনের টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। দর্শক, এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, এনসিপির জুলাই পদযাত্রা এখন কোথায় আছে জানতে পেরেছেন কিনা, আর কয়টার মধ্যে লালমনিরহাটে পৌঁছতে পারে জানাবেন। সাদিয়া, জুলাই পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুড়িগ্রামে সমাবেশ শেষ করে লালমনিরহাটের পথে রওনা দিয়েছেন। আমরা লালমনিরহাটের এনসিপির প্রধান সমন্বয়কারী রকিবুল হাসানের সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে 30 মিনিটের মধ্যে তারা আসবেন, লালমনিরহাটের পথে ঢুকবেন। তারা লালমনিরহাটের পথেই রয়েছেন, এখনো কুড়িগ্রাম থেকে আসতেছেন তারা লালমনিরহাটের দিকে। তারা এসে লালমনিরহাটের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে তারা নেতাকর্মীদেরকে একসাথে নিয়ে লালমনিরহাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করবেন। এরপরেই কিন্তু লালমনিরহাটের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্বরে এক পথসভায় তারা বক্তব্য রাখবেন। এই পথসভাকে এবং এই পদযাত্রাকে কেন্দ্র করে কিন্তু লালমনিরহাটের বিভিন্ন মোড়ে মোড়ে বাজারে কিন্তু এনসিপি ব্যাপক প্রচারণা চালিয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি বড় গেট তারা নির্মাণ করেছেন। এরকম কয়েকটি গেটে তোরণ এবং তারা কয়েকটি মোড়ে তোরণ এবং গেট নির্মাণ করেছেন। আপনাকে যদি বলি যে এই গণ অভ্যুত্থানের লালমনিরহাটের যারা আন্দোলন করেছিল তারাও তাদের এই পথসভায় অংশগ্রহণ করবেন এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু উচ্ছ্বাস দেখা দিয়েছে যে এনসিপির তরুণ নেতৃবৃন্দ লালমনিরহাটে আসবেন এবং লালমনিরহাটের মানুষের সঙ্গে কথা বলবেন, বক্তব্য রাখবেন। তো এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনের অপেক্ষায় রয়েছেন লালমনিরহাটের মানুষজন। এই ছিল আসলে লালমনিরহাটের বর্তমান শেষ পরিস্থিতি।
সাদিয়া। নয়ন, আপনাকে ধন্যবাদ। জুলাই বিপ্লবের স্মৃতিচারণ, আহত যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বরিশাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পালিত হয়েছে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল্লাহ। বাগেরহাটের মোড়লগঞ্জে জুলাই দিবস উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। করোনায় আক্রান্ত হয়ে 2 জেলায় 2 জন মারা গেছেন। গেল সন্ধ্যায় নোয়াখালীর 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে জেবুল হক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল ওই বৃদ্ধ হাসপাতালে ভর্তি হয়। এখন পর্যন্ত নোয়াখালীতে 3 জনের করোনা শনাক্ত হয়েছে। কিট স্বল্পতার কারণে উপজেলা পর্যায়ে করোনা টেস্ট এখনো শুরু করা হয়নি। এদিকে সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় 2 জনের মৃত্যু হয়েছে। দুপুরে করোনায় মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। গত রাতে জেলার শহীদ শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা 80 বছর বয়সী ওই ব্যক্তি মৃত্যুবরণ করেন। ওই করোনা ছাড়াও আরও অন্যান্য জটিল রোগে আক্রান্ত ছিলেন তিনি। এদিকে বরিশালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত 24 ঘন্টায় বরিশালে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 165 জন। এর মধ্যে বরগুনায় 93 জন এবং বরিশাল শেরে বাংলা মেডিকেলে ভর্তি রয়েছে 26 জন। চলতি মৌসুমে বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 5059 জন। এখন পর্যন্ত মৃত্যু 12 জন। বরিশাল স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানায়। এদিকে কিশোরগঞ্জে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গেল 24 ঘন্টায় নতুন করে 5 জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে 17 জন ডেঙ্গু রোগী জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানায় সিভিল সার্জন কার্যালয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে সানাউল্লাহ বাদশা নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের জাহাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী মুকুল মিয়ার স্ত্রী শামীমার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল একই এলাকার সানাউল্লাহর। এর জের ধরেই কথা কাটাকাটির এক পর্যায়ে মুকুল ও তার স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে সানাউল্লাহকে আঘাত করলে মৃত্যু হয় তার। বাগেরহাটের ফকিরহাটে মানসিক হতাশা থেকে চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলা বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে দিনাজপুরের ঘোড়াঘাটে পুকুরের পানিতে ডুবে নূর মোহাম্মদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পালসা ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চর আলগি গ্রামে 3 শিক্ষার্থী ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার 22 ঘণ্টা পর 2 শিশুর লাশ উদ্ধার করেছে নিহতের স্বজনরা। খবরটি নিশ্চিত করেছেন চর পরাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান। তিনি জানান, ভোরে নিহতের স্বজনরা নৌকা নিয়ে ব্রহ্মপুত্র নদে নিখোঁজ আবির ও জুনায়েদকে খুঁজতে বের হয়। এর আগে গতকাল সকাল 9:30টার দিকে পাগলা থানার দত্তের বাজার এলাকায় 3 শিক্ষার্থী মাদ্রাসায় যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়। এ সময় শাপলা আক্তারকে মৃত অবস্থায় উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে আবির ও জুনায়েদ। তারা 3 জনই বিরুই নদীর পার দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। গেল 24 ঘন্টায় যমুনার পানি 11 সেন্টিমিটার কমে সকাল থেকে শহর রক্ষা বাঁধ পয়েন্টে বিপদসীমার 143 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কাজীপুরের মেঘাইঘাট পয়েন্টেও কমেছে পানি। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসান মামুন জানান, টানা 1 সপ্তাহ বৃদ্ধির পর কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। পানি উন্নয়ন বোর্ডের দেয়া পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনেই কমতে থাকবে যমুনা সহ সব নদ নদীর পানি। এদিকে পানি কমলেও থামছে না নদী ভাঙন। অব্যাহত ভাঙনে নদী গর্ভে বিলীন হচ্ছে কাজীপুর ও শাহজাদপুরের যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চল, সদর উপজেলার 5 ঠাকুরি ও এনায়েতপুরের বিস্তীর্ণ এলাকা। কিশোরগঞ্জের ভৈরবে হলুদের গুঁড়ার সঙ্গে ধানের তুষ ও চালের গুঁড়া মিশিয়ে ভেজাল মশলা উৎপাদনের সময় 28 বস্তা গুঁড়া মশলা ও ভাঙানোর মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে 20,000 টাকা জরিমানা আদায় করা হয়। পরে অভিযানে জব্দ করা মশলা পানিতে ফেলে ধ্বংস করে প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। নরসিংদীতে উদ্বোধন হয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সার্ভিস সেন্টার। দুপুরে নরসিংদী সদরের সিএনবি রোডে ইন্স্যুরেন্স এরিয়া অফিসের সম্মেলন কক্ষে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ সময় গ্রাহকদের মাঝে 2,17,00,000 টাকা দাবি পরিশোধের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মোহাম্মদ কাজিমউদ্দিন। পরে ইন্স্যুরেন্সের নরসিংদী এরিয়া ইনচার্জ মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, পলিসি সার্ভিস ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন সহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তারা। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে প্লাস্টিক বর্জ্য থেকে তরল জ্বালানি ও জৈব সার তৈরির জন্য 2021 সালে নির্মিত হয় একটি অত্যাধুনিক প্ল্যান্ট। কিন্তু 2.5 বছর পেরিয়ে গেলেও সেটি আলোর মুখ দেখেনি। ফলে একদিকে যেমন অব্যবহৃত থেকে যাচ্ছে কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি, তেমনি পরিবেশ বিপর্যয় বাড়াচ্ছে প্রতিদিনের প্লাস্টিক বর্জ্য। সংশ্লিষ্টরা বলছেন দ্রুততম সময়ের মধ্যে উৎপাদিত পণ্য বাজারে ছাড়া হবে। খুলনা থেকে SM মনিরুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত ইফতেশামুল গনির রিপোর্টে। 2021 সালের ডিসেম্বরে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে খুলনা সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত হয় এই প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্ট। প্রতিদিন লক্ষ্য ছিল প্রায় 35 টন প্লাস্টিক বর্জ্য দিয়ে তরল জ্বালানি ও জৈব সার তৈরির। প্রথম দিকে পরীক্ষামূলকভাবে কিছুদিন চালু থাকলেও এখন পুরোপুরি বন্ধ। নেই নিয়মিত রক্ষণাবেক্ষণ, নেই জনবল। অথচ প্রতিদিনই শহরের রাস্তাঘাট, খাল ও খোলা স্থানে ফেলা হচ্ছে প্লাস্টিক বর্জ্য। 2-1.5 মাস হয়েছে আমরা কাজ শুরু করেছি, এখন তো আমরা মার্কেটে উঠি। দীর্ঘদিন এই প্ল্যান্টটা বন্ধ আছে। এই প্ল্যান্টটা যদি অতি শীঘ্রই চালু করা হয় তাহলে খুলনাবাসী উপকৃত হবে। এই প্ল্যান্টটার কারণে খুলনাবাসী উপকৃত হতো, কিন্তু মূলত এই অজানা একটি কারণে দীর্ঘদিন যাবৎ এই প্রতিষ্ঠানটি এই প্রজেক্টটি বন্ধ আছে। প্রকল্প ব্যবস্থাপক জানান দ্রুততম সময়ের মধ্যে জৈব সার বাজারে ছাড়তে পারবে, তবে ফার্নেস অয়েল তৈরির মতো পর্যাপ্ত উপাদান এই মুহূর্তে নেই। এখনো পলিথিন মনে করেন যে পরিমাণ হওয়া দরকার ফার্নেস অয়েলের জন্য, ওটা এখনো অ্যাভেলেবল হতে আরো প্রায় 1-1.5 মাস লেগে যাবে। 2 মাস পরে মনে করেন আমি ওনাদেরকে কল করে এনে ওই ফার্নেস অয়েলটা করবো আর কি। পরিবেশ অধিদপ্তর বলছে পলিথিন উৎপাদন বন্ধ করতে নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় পলিথিন ও প্লাস্টিক দিয়ে বিকল্প কিছু করা যায় কিনা সেই প্রক্রিয়াও চলমান আছে। পলিথিনের সুষ্ঠু ম্যানেজমেন্ট যদি আমরা সঠিক রাখতে পারি তাহলে বাজার এই যে ড্রেনেজ সিস্টেমটা ইমপ্রুভ করবে। খুলনার বর্জ্য ব্যবস্থাপনায় পরিবেশ বান্ধব সমাধানের আশা জাগিয়েও থেমে গেছে এই প্ল্যান্ট। এখন দেখার বিষয় কবে সচল হয় এই প্রকল্প, আর নগরবাসী পায় প্রতিশ্রুত পরিষ্কার ও দূষণমুক্ত শহর। ইফতেশামুল গনি, RTV। নির্বিঘ্নে যান চলাচলের জন্য বাইপাস সড়ক তৈরি করা হলেও সে বাইপাসই যেন মৃত্যু ফাঁদ। নীলফামারীর কালীতলা থেকে নটখানা পর্যন্ত প্রায় 8 কিলোমিটার বাইপাস সড়কে বাঁক রয়েছে অন্তত 20 থেকে 25টি। এতে চালকদের ভোগান্তির পাশাপাশি প্রায় বিকল হচ্ছে যানবাহন, ঘটছে দুর্ঘটনা। হাসান রাব্বি প্রধানের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজির মাহমুদ। 2020 সালে 23 কোটি টাকা ব্যয়ে নীলফামারীর কালীতলা থেকে নটখানা পর্যন্ত বাইপাস প্রকল্পের আওতায় 7.74 কিলোমিটার দীর্ঘ বাইপাস সড়কটি নির্মাণ করে সড়ক ও জনপথ বিভাগ। তবে এখন যাতায়াতের ক্ষেত্রে বিস্ফোরা হয়ে উঠেছে বাইপাসটি। আশপাশের জেলার সাথে নীলফামারী যোগাযোগের প্রধান চ্যানেল 34 ফিট চওড়া সৈয়দপুর ডোমার মহাসড়ক, এরই একটি অংশ হওয়ার কথা 18 ফিট প্রশস্ত। সড়কটিতে এমন মোড় রয়েছে যেখানে বড় কোনো গাড়ি ঘুরতে পারে না। অপরিকল্পিত সড়ক নির্মাণের খেসারত দিচ্ছে সড়কের আশপাশের বাসিন্দারা। মূলত রাস্তাটা চিকন, তার উপর 25-26টার মতো বাঁক আছে। এটা শহরের পাশ দিয়ে একটা সড়ক, যেটার নিরাপত্তার বালাই নাই বললেই চলে। বড় বড় যে আপনার হাইওয়ে গুলা কোচগুলা ঢুকতেছে, ওগুলা একটা ঢুকার পর আরেকটা পার হইতে পারে না, দোকানপাটে লাগে দেয়। 20-25টা টার্নিং আছে, টার্নিং নিতে সমস্যা হয়। তারপর আপনার সিঙ্গেল ডাবল গাড়ি ক্রস করা সমস্যা হয়। গুরুত্বপূর্ণ সড়কটি এতটাই সরু যে দুটো পণ্য বোঝাই গাড়ির পাশাপাশি পারাপার মুশকিল। একটু অন্যমনস্ক হলে রাস্তা থেকে পড়ে যায়। ব্যবহার উপযোগী না হওয়ায় পণ্যবাহী গাড়িগুলোকে রাত 11টার পর শহরের ভেতর দিয়ে অতিক্রম করতে হয়। গাড়ি আপনার পোল্ট্রি খাইতে চা
অটো রিক্সা আর বড় গাড়ি 2 গাড়ি ক্রসিং হচ্ছে না, বিরাট সমস্যা। যাইতে পারি না এরকম বাইপাস আর কি, মানে সিংহের রাস্তার মধ্যে গাড়ি আমরা ওভারটেক করতে পারি না, আমার বিরাট সমস্যা। বাঁক সরলীকরণের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান বলে জানান নির্বাহী প্রকৌশলী। এই সড়কটাতে বেশ কয়েকটা সূক্ষ্ম বাঁক আছে, কিন্তু সড়কটির পেভমেন্টের বাইরে আমাদের কোনো অ্যাকোয়ার্ড ল্যান্ড নাই। সেই ক্ষেত্রে সড়কটার বাঁকগুলো সরলীকরণ করতে গেলে আমাদের ল্যান্ড একুইজিশন করতে হবে, এবং সেই বিষয়ে আমরা মন্ত্রণালয়ে রিপোর্ট প্রদান করেছি যে আমরা নির্দেশনা পেলে আমরা প্রকল্প প্রণয়ন করে দাখিল করব। বাইপাসটি দ্রুত সরলীকরণ ও প্রশস্ত করার দাবি স্থানীয় সহ গাড়ি চালকদের। লামিয়া তানজির মাহমুদ, RTV। মাদারীপুর আজমত আলী খান সেতুর বাতিগুলো অকেজো থাকায় বাড়ছে অপরাধ। বাতি না থাকায় সন্ধ্যার পর ভুতুড়ে পরিস্থিতি তৈরি হয় সেতুর উপরে। অন্ধকারে চলাচল করতে হয় পথচারীদের। এতে প্রতিনিয়তই বাড়ছে ইফটিজিং আর ছিনতাইয়ের মতো ঘটনা। সমস্যা সমাধানে আশ্বাস জেলা প্রশাসনের। মাদারীপুর থেকে সাইফুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। 2015 সালে 294 কোটি টাকা ব্যয়ে মাদারীপুরের মহিষের চরে আরিয়াল খান নদের উপর নির্মিত হয় আজমত আলী খান সেতু। প্রকল্পে সেতুর উপর বসানো হয় শতাধিক সৌরচালিত বাতি, তবে বছর না ঘুরতেই নষ্ট হয়ে যায় সব বাতি। সেতুটি দিয়ে প্রতিদিন 3 বিভাগের কয়েক হাজার যানবাহন চলাচল করে। স্থানীয় দর্শনার্থীরা বলছেন বাতিগুলো নষ্ট থাকায় বাড়ছে ইফটিজিং ও চুরি ছিনতাইয়ের মতো অপরাধের সংখ্যা। অন্ধকারে তৈরি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কাও। ল্যাম্পপোস্ট না থাকার কারণে নিয়মিতই ছিনতাই হচ্ছে। এখানে এত সুন্দর গাড়ি ঘোড়া চলতেছে, টোল প্লাজায় টোল উঠাচ্ছে, কেন আমাদের এই ল্যাম্পপোস্টগুলোয় বাতি জ্বলতেছে না? ল্যাম্পপোস্টে না থাকার কারণে, এই লাইটগুলো না থাকার কারণে এখানে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হতে পারে। ব্রিজের যে লাইটগুলো, ল্যাম্পপোস্টের লাইটগুলো, এইগুলো যদি জরুরিভাবে লাগিয়ে দেয় তাহলে সাধারণ মানুষ একটু নিরাপদে চলাচল করতে পারবে, ঘুরতে পারবে, আসতে পারবে। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও সমস্যা সমাধানের আশ্বাস দেন জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম। ইজারা চুক্তিতে এই লাইটের মেইনটেনেন্স হলো গিয়ে ইজারাদারের উপর। আমরা এখন দেখতেছি খোঁজ নিয়ে যে এটা কি অবস্থা এবং কিভাবে ঠিক করা যায়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলছেন সড়ক বিভাগকে সঙ্গে নিয়ে বাতিগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এগুলো ঠিক করার জন্য আমরা সড়ক বিভাগের সাথে কথা বলবো এবং অন্য কোনো উপায় হোক, যেভাবে হোক আমরা এই লাইটগুলো ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো, কারণ এগুলো আসলে যাত্রীদের নিরাপত্তা এবং চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত লাইটগুলো মেরামত করে অথবা নতুন বাতি লাগিয়ে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। টাঙ্গাইলের বিস্তীর্ণ চরাঞ্চলে ভুট্টা ও বাদাম চাষের জমিতে এবার চাষ হয়েছে নীরব ঘাতক তামাক। বহুজাতিক কোম্পানির অর্থায়ন ও প্রলোভনে তামাক চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। প্রতি বছর নতুন নতুন ফসলি জমি যুক্ত হচ্ছে তামাকে। বিষয়টি নজরে আসার কথা জানায় কৃষি বিভাগ। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন নাদিরা সুলতানা। টাঙ্গাইলের 12টি উপজেলাতে কম বেশি তামাক চাষ হয়। বেলে দোআঁশ মাটি তামাক চাষের জন্য উপযোগী হয়, চরাঞ্চলে চাষ হয় বেশি। বহুজাতিক ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি সহ বিভিন্ন বিড়ি, সিগারেট ও জর্দার প্রতিষ্ঠান কৃষকদের তামাক চাষে উদ্বুদ্ধ করছে। আর 30 থেকে 40 হাজার টাকা খরচ করে 1 বিঘা জমির তামাক বিক্রি করছে 70 থেকে 80 হাজার টাকায়। ভুট্টা মুট্টা ধান দুন আবি যাবি কালাই গুলো আবাদ করতো, গরু বছরের খানা হইতো, মাসের খানা হইতো। বিড়ি সিগারেট এনা ক্ষতিকর জিনিস, এনা আবাদ না করাই ভালো। তাতে যদি ভালো তামাক হয় অনেক লাভ হয়। এতে চাষিদের ক্যান্সারের মতো মরণঘাতী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তামাক চাষের সাথে যারা জড়িত থাকে তাদের বিভিন্ন রকমের শ্বাসকষ্ট রোগ হতে পারে, লাংসের মধ্যে ক্যান্সারের জন্ম হয়, মানুষের অ্যাসিডিটি বৃদ্ধি পায়, পাকস্থলীর ক্যান্সার হতে পারে। তবে সমস্যার কথা জেনেও তামাক খেতে কাজ করছেন শ্রমিকরা। নিজের সেফটির জন্য হাতে মোজা বা পলি ব্যবহার করি, যাতে এলাকার ক্ষতি, মানুষের স্বাস্থ্যের ক্ষতি বন্ধ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি। তামাক চাষ কমাতে চাষিদের পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। আমরা চাচ্ছি যে তামাক চাষিদেরকে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এনে তামাক চাষে নিরুৎসাহিতকরণে কিভাবে করা যায় সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। কৃষি অধিদপ্তরের তথ্যমতে চলতি মৌসুমে টাঙ্গাইলে 233 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। বাস্তবে এর পরিমাণ অনেক বেশি। নাদিরা সুলতানা, RTV। টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ 2টি সীসা তৈরির কারখানা গুড়িয়ে দিয়েছে প্রশাসন। মঙ্গলবার উপজেলার কামালপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ। অভিযানে সহায়তা করেন টাঙ্গাইল জেলা
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সঞ্জীব কুমার ঘোষ ও পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল, ঘাটাইল থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সাভারে অভিযান পরিচালনা করে নকশা বহির্ভূত 4টি বাড়ির অবৈধ অংশ ভেঙে দিয়েছে রাজুক। সকাল থেকে সাভার পৌরসভার টানগেন্দা এলাকায় এই অভিযান পরিচালনা করেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন। তিনি জানান, রাজুকের অনুমোদন না নেওয়া ও নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় মোবাইল কোর্ট পরিচালনা করে 4টি ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে ফেলা হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেগুলো নির্মাণাধীন ভবন রয়েছে, এই ভবনগুলোতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনার অংশ হিসেবে আজকে এই সাভার এলাকায় আমরা অভিযান পরিচালনা করছি। অধিকাংশ ভবনেরই অনুমোদন নেই, রাজক কর্তৃক অনুমোদন যেটি, সেই অনুমোদন নেই। কিছু কিছু ভবনে স্থানীয় পৌরসভা থেকে তারা অনুমতি নিয়েছেন এবং সেই নকশা অনুযায়ী তারা কাজ করছেন না। পৌরসভার যে নকশাটি নিয়েছেন সেটিও তারা এখানে মেনটেন করছেন না, যে কারণে নকশা বহির্ভূত যে বর্ধিত অংশগুলো রয়েছে সেগুলো আমরা ভেঙে দিচ্ছি। গেল 30শে জুন দিনাজপুরে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হাবিব রবি সাংবাদিক সমিতির অফিস কক্ষে ছাত্রদল কর্মী শামীম আশরাফের নেতৃত্বে হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে হাবিব রবি সাংবাদিক সমিতি। দুপুরে দিনাজপুর প্রেস ক্লাব সংবাদ সম্মেলন কক্ষে হাবিব রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক তানভীর হোসাইন লিখিত বক্তব্যে এ নিন্দা জানান। তিনি বলেন, কণ্ঠ রোধ করা হুমকি ধামকিতে সাংবাদিকদের কলম থেমে থাকবে না। সমিতির পক্ষ থেকে তিনি তানভীর আশরাফ সহ অন্যান্যদের চিহ্নিত করে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। পাশাপাশি ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিতের দাবিও জানান। চুয়াডাঙ্গা ও যশোরে দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর রাষ্ট্রীয় স্বীকৃতি ও এমপিও ভুক্তির 5 দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধনে দেশের 1772টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপিও ভুক্তির দাবি করা হয়। এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও সমাজ কল্যাণ উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়। অন্যদিকে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ জেলা শাখা। এছাড়া নোয়াখালী হাতিয়ায় প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয়। ফল উৎসবে আম, কাঁঠাল, আনারস সহ প্রায় 70 প্রজাতির দেশি ফলের সমাহার ছিল। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব ফলের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি স্বাদ গ্রহণ করেন। সবার সম্মিলিত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণ রঙিন ও উৎসব মুখর হয়ে ওঠে। ফরিদপুরে পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ করি এ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়। সভায় বিভাগীয় বন কর্মকর্তা, সামাজিক বন বিভাগ মোহাম্মদ গোলাম কুদ্দুস ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সোহরাব হোসেন, ফরিদপুরের সিভিল সার্জন মোহাম্মদ মাহমুদুল হাসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জের মধ্যনগরে উন্মুক্ত জলাশয় দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা সদরে হাওর পাড়ের শত শত মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও তার দোসররা স্থানীয় গুড়াডুবার উন্মুক্ত জলাশয় অবৈধভাবে দখলে নিয়েছে। এতে জেলেরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাছ ধরার মৌসুমে জীবিকা নির্বাহ কষ্টসাধ্য হয়ে পড়েছে জেলেদের জন্য। অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করেন তারা। অন্যথায়
তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার সদর প্রদক্ষিণ করে। জেলার সংবাদ এ পর্যন্তই। সন্ধ্যার সংবাদ 6:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।